আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছেই। ভারতীয় টিভির সম্প্রচার বন্ধ চেয়ে রিট। ত্রিপুরায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭। লেবাননে ৪ দিনে অন্তত ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, মুখ থুবড়ে পড়ছে চুক্তি। গাজায় জিম্মিদের মুক্তি দিতে ট্রাম্পের হুঁশিয়ারি। সিরিয়ায় অপ্রতিরোধ্য গতি বিদ্রোহীদের নেপথ্যে ইসরায়েল, বলছে ইরান। রুশ ও সিরিয়ায় বিমান হামলা, নিহত ২৫। যুদ্ধবন্ধের চেষ্টা তুরস্ক, আমেরিকা। এবার বিস্তারিত। আগরতলার সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত এবং ৫ জনকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে অপপ্রচার ঘিরে বাংলাদেশি মিশনগুলো টার্গেট করছে উগ্রবাদীরা। মনে করছেন দেশটির সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজন। দু দেশের সম্পর্ক নিয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় তারা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সোমবার তাণ্ডব চালায় হিন্দু সংঘ সমিতি, যার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আর এর পরপরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় নয়াদিল্লি। মঙ্গলবার ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং আটক করা হয়েছে ৭ জনকে। ঘটনার উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যেও। উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। ইউনুস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়েলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। অনেকে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন অন্যান্য দলের নেতারা। এদিকে সাধারণ হিন্দুরা মনে করেন উগ্রবাদীরাই এই বিরূপ পরিস্থিতি তৈরি করেছে। The Bangladeshi government so that the things can be settled out peacefully, and we are requesting all over the world, all the people. বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয়, তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার। শুভেন্দু অধিকারীটা কে? এমন অবস্থায় সংকট সমাধান চান ত্রিপুরার মুখ্যমন্ত্রীও। এদিকে অনেকে বলছেন সমাধান চাইলে এগিয়ে আসতে হবে দিল্লিকেই। মাসুদ রানা, নিউজ 24। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন একজন আইনজীবী। শুনানি হতে পারে আগামীকাল। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিনারা লাইলি এ রিট দায়ের করেন। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হবে। রিটকারী আইনজীবী বলেন, ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধে সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের মুখে। তারা কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। দেখা যাচ্ছে অনেক মিথ্যা সংবাদ, গুজব, তারপরে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, এরকম সংবাদ, মিথ্যা কথা এগুলো বলার কারণে দেখা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব, অখণ্ডতা এগুলো বিনষ্ট হয়। এমন কিছু অনুষ্ঠান যেগুলো শিশু কিশোরদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। চুক্তির প্রথম ৪ দিনে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অন্তত ৬২ বার। যুক্তরাষ্ট্র অবশ্য চুক্তিকে সফল বলছে, তবে লেবাননবাসীর অনিশ্চয়তা কাটছেই না। গেল ২৪ ঘন্টায় আবারও যুদ্ধবিরতির লঙ্ঘন। ইসরায়েলের হামলায় লেবাননে নিহত আরও ১১ জন। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দিন ৪ আগে। তবে এই চুক্তি লঙ্ঘন করে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী হামলা করেছে অন্তত ৬২ বার। আহত বহু মানুষ, সংখ্যা কাটেনি লেবাননবাসীর। আমি আমার নিজের বাড়িতে ফিরে গিয়েছিলাম, তবে সেখানে হামলা অব্যাহত রয়েছে। আবারও এই নির্জন স্থানে ফিরতে হয়েছে। তাহলে কি আমরা আবারও ব্যর্থ হলাম? যুদ্ধবিরতির শর্ত ছিল ইসরায়েল এবং হিজবুল্লাহর বিভাজনকারী রেখায় লেবাননের সরকারি সেনারা অবস্থান নেবে, সরে যাবে হিজবুল্লাহ যোদ্ধারা, ইসরায়েলও অবস্থান শিথিল করবে। তবে চুক্তিতে না থাকলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ঘোষণা দেয় লেবাননে যে কোনো হুমকি তৈরি হলেই হামলা করতে পারবে তারা। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের দাবি, যুদ্ধবিরতিতে সফলতা রয়েছে। আমরা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি, তবে যদি আগের দিনের কথা বিবেচনা করেন দেখতে পাবেন বর্তমানের অবস্থা কি। শর্তমতো উভয় পক্ষ কাজ শুরু করেছে। আশা করছি সব সংকটের সমাধান হবে।
চুক্তি লঙ্ঘনের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে লেবানন ইসরায়েল। অনেকে মনে করেন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারে, তবে এর জন্য দরকার পড়বে দুপক্ষকেই চুক্তি মেনে চলার। মাসুদ রানা, নিউজ 24। শপথ নেয়ার আগে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি চান ট্রাম্প। এই সময়ের মধ্যে মুক্তি দেয়া না হলে হামাসকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই জিম্মিদের মুক্তি দিতে হবে। দায়ীদের ওপর এমন আঘাত আসবে যা আমেরিকার দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসে আর কেউ কখনো দেখেনি বলেও ট্রাম্প হুঁশিয়ারি দেন। আলেপ্পোর পূর্ব দিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার বিদ্রোহী জোট। ইদলিবও বিদ্রোহী জোটের পুরোপুরি নিয়ন্ত্রণে। উত্তর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও রাশিয়া যৌথ বিমান হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। এদিকে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের। অন্যদিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। আলেপ্পোর নিয়ন্ত্রণ HTS বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। প্রায় সপ্তাহব্যাপী হামলায় বৃহত্তম শহর আলেপ্পোর পর ইদলিবেও বিদ্রোহী জোটের পুরোপুরি নিয়ন্ত্রণে। তারা এখন হামার দিকে এগুচ্ছে। সশস্ত্র গোষ্ঠীকে ঠেকাতে মরিয়া সিরীয় বাহিনী হামায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধ বিমান দিয়ে হামলা শুরু করেছে সিরিয়া ও তাদের মিত্র রাশিয়া। এতে উত্তর পশ্চিমের কয়েকজন নিহত হওয়ার খবর জানিয়েছে বিরোধী গোষ্ঠী চালিত রেস্কিউ সার্ভিস। তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী গোষ্ঠীর বৃহত্তম শহর ইদলিবের কেন্দ্রে একটি জনাকীর্ণ আবাসিক এলাকায় হামলা হয়েছে। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরান বলছে নেতানিয়াহু প্রশাসনের মদতেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য। ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসীবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের পুরনো চক্রান্ত। সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে আলেপ্পো ও অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামো সুরক্ষায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক প্রক্রিয়া চান জাতিসংঘ, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আসাদের ভাইয়ের একটি মূর্তি ভেঙে দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা বাশার আসাদের ভাস্কর্যটি ভেঙে ফেলেছে। সম্প্রতি সিরিয়ায় 13 বছরের গৃহযুদ্ধ আশ্চর্যজনকভাবে গর্জে উঠেছে। সিরিয়ার আলেপ্পো, ইদলিব এবং পার্শ্ববর্তী হামা প্রদেশের আশেপাশে হামলা চালায় জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা। ইউক্রেনের দোনেৎস্কের আরও 2টি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। রোববার পূর্বাঞ্চলীয় পেত্রিভকা ও ইলিনকা বসতি নিয়ন্ত্রণের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ইউক্রেনের পোক্রোভস্কে 22 দফা হামলা চালায় মস্কো। দিনিপ্রো পেত্রোভস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার জাপানের বার্তা সংস্থা কিউদো নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শক্তি প্রয়োগের মাধ্যমে হারানো ভূখণ্ড ফিরে পাওয়া তার দেশের জন্য কঠিন হবে বলেও জানান তিনি। দূষণের পাশাপাশি ভারতের দিল্লিতে বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে বাড়ছে ক্ষয়ক্ষতির মাত্রা। শ্রীলঙ্কা এবং ভারতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 20। বিশ্বের 90টি দেশের অংশগ্রহণে ইতালিতে শুরু হয়েছে আন্তর্জাতিক কারিগরি মেলা। ছোট বড় প্রায় 2800 স্টল নিয়ে এই মেলা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। তবে বাংলাদেশের কোনো স্টল না থাকায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা।
বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একটি দেশ ও একটি দেশের প্রধান পণ্য স্লোগানে ইতালির বাণিজ্যিক শহর মিলানে চলছে আন্তর্জাতিক কারিগরি মেলা। এতে অংশ নেয় ভারত, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের 90টি দেশের ছোট বড় প্রায় 2800টি স্টল। প্রতিটি দেশের কারিগরি পণ্য বিশ্বের কাছে তুলে ধরতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনামের স্টল দেখা গেলেও বাংলাদেশের কোনো স্টল না থাকায় হতাশ মেলায় ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরা। এখানে এসে বিভিন্ন দেশের আমি বিভিন্ন কালচার দেখতে পেলাম, এতে আমি খুবই বেশি আনন্দিত। সাথে সাথে আমি দুঃখিত আমি দেখতে পেলাম না আমাদের বাংলাদেশের একটি দেশের কালচার। আমাদের অনেক কালচারই দেখ বাকি ছিল, তার মধ্যে বাংলাদেশটা খুব আশা করছিলাম, আমি দেখতে পাইনি। এবারে মেলাকে 8 ভাগে ভাগ করেছে কমিটি, যার মধ্যে 4টি অংশ বরাদ্দ ছিল ইতালির জন্য। এসব স্টলে ইতালীয় পণ্যের প্রচার করে তারা, আর 2টি অংশে ছিল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো। এছাড়াও বাকি 2 অংশের একটিতে ছিল এশিয়ার বিভিন্ন দেশ আর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।